প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। মশিউর রহমান বিপ্লব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য। 2014 সালের 22 ফেব্রুয়ারি ফেনী শহরের ফাজিলপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন তিনি। এছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও পুলিশের হামলার মুখে পড়েন তিনি। তার নামে অন্তত অর্ধশত মামলা রয়েছে এখনো। অনুষ্ঠানে আজ আমাদের অতিথি মশিউর রহমান বিপ্লব। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন 24-এর শহীদ আব্দুল ওয়াদুদের স্ত্রী শাহনাজ পারভীন। 19 জুলাই শুক্রবার নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ক্ষুদ্র ব্যবসায়ী। তার স্ত্রী শাহনাজ পারভীনের মুখে আমরা শুনব কি ঘটেছিল সেদিন, তারপর এবং তখন কিভাবে চলছে তার জীবন ও পরিবার। মশিউর রহমান বিপ্লব এবং শাহনাজ পারভীন, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা বিপ্লব ও শহীদ ওয়াদুদের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ মশিউর রহমান বিপ্লব ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আব্দুল হাই ও সৈয়দা শামসুন্নাহারের সন্তান। স্কুল জীবন থেকেই জড়িয়েছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে। ফেনী থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এরপর থেকে আরও সক্রিয় হয়ে ওঠেন ছাত্র রাজনীতিতে। ছাত্র জীবন শেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল হয়ে মশিউর রহমান বিপ্লবের ঠাঁই হয় মূল দলে। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। ছাত্র জীবন থেকেই রাজপথে আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে গিয়েছেন বিপ্লব। গণতন্ত্র, ভোটাধিকার আদায়ের লড়াইয়ে তিনি ছিলেন নামের মতোই বিপ্লবী। আর এ কারণেই আওয়ামী ফ্যাসিবাদের মুখোমুখি হতে হয় তাকে। নির্মম নিপীড়নের মুখে পড়েন অসংখ্যবার। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় মৃত্যুমুখে পতিত হয়েছেন তিনি। প্রায় অর্ধশতাধিক মামলার বোঝা তার কাঁধে। এসব মামলার মধ্যে কয়েকটিতে রয়েছেন সাজাপ্রাপ্তও। পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক মশিউর রহমান বিপ্লব। বরিশালের বাকেরগঞ্জের দুধাল গ্রাম থেকে 2000 সালে ঢাকা আসেন আব্দুল ওয়াদুদ। জীবিকার জন্য বেছে নেন ক্ষুদ্র ব্যবসা। বাবা তাহের আলী আকন ও মা মাজেদা বেগমের 2 মেয়ে, 2 ছেলের মধ্যে ওয়াদুদ ছিলেন তৃতীয়। বিয়ের বেশ কয়েক বছর পর তাদের ঘরে আসে এক পুত্র সন্তান। নাম রাখেন হুজাইফা। সে এখন 2য় শ্রেণীতে পড়ে। আব্দুল ওয়াদুদ ব্যক্তি জীবনে ছিলেন আল্লাভীরু। লেবাস পোশাকে ছিলেন মার্জিত। নিউ মার্কেট এলাকায় ক্ষুদ্র ব্যবসা করে বেশ ভালোই চলছিল তার সংসার। 24-এর মধ্য জুলাই থেকে নিউ মার্কেট এলাকা ছিল উত্তপ্ত। চারিদিকে গোলাগুলি চলছে। ব্যবসা প্রায় বন্ধ। 19 জুলাই শুক্রবার নিউ মার্কেট 1 নম্বর গেটের মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হন আব্দুল ওয়াদুদ। এ সময় পুলিশের একটি গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আব্দুল ওয়াদুদ শহীদ হওয়ার পর শাহনাজ পারভীন পড়েছেন চরম বিপাকে। টাকার লোভে শ্বশুরবাড়ির লোকজন এখন ওয়াদুদের একমাত্র সন্তানের পরিচয়ও লুকিয়ে রাখছে বলে অভিযোগ করছেন শাহনাজ পারভীন। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনাগুলো। শুরুতেই যাচ্ছি মশিউর রহমান বিপ্লব, আপনার কাছ থেকে। আপনি একজন রাজনীতিবিদ, বিএনপির রাজনীতি করেন। হাসিনার আমলে আপনি নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন। বিস্তারিত জানতে চাই, কেন আপনি এতটা রোষানলে পড়লেন? আওয়ামী লীগ আপনারা দেখেছেন দীর্ঘ সময় ভিন্ন মত কোনোভাবেই মেনে নেয় না। আর বিশেষ করে আওয়ামী লীগ লক্ষ্যগুলো ছিল
যারা পলিটিক্সকে সংগঠিত করে, যারা মানুষকে তাদের অপকর্ম দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে পারে, মাঠ সংগঠিত করতে পারে, তাদের উপর তাদের লক্ষ্যটা ছিল খুব বেশি সুনিপুণ। সেই জায়গা থেকে যেহেতু আমরা সংগঠন করি, মাঠ পর্যায়ে রাজনীতি করি এবং কি মানুষকে সুসংগঠিত করে আওয়ামী লীগের দুঃশাসনের কথাগুলো তুলে ধরতে পারি, আমাদের যে সাংগঠনিক বিচরণ মাঠে আছে, এটা আওয়ামী লীগ তাদের জন্য হুমকি স্বরূপ মনে করে। এটা তো গণতন্ত্রের সৌন্দর্যই তো এটা, যে মত থাকবে, ভিন্ন মত থাকবে, বিতর্ক হবে, তর্ক হবে। সাইদ ভাই, আওয়ামী লীগের সাথে তো গণতন্ত্র কথাটা যায় না, আচ্ছা আচ্ছা। এটা শুরু থেকেও না। সেই লালকুঠি থেকে শুরু করে যদি আজ পর্যন্ত 24শে আগস্ট পর্যন্ত, মানে 5ই আগস্ট পর্যন্ত আসেন, কোথাও আওয়ামী লীগের সাথে গণতন্ত্র শব্দটা যায়নি। তাদের প্রতিটা ছিল দুঃশাসনের ইতিহাস, নিপীড়নের ইতিহাস, আর পাশাপাশি ছিল পলায়নের ইতিহাস। আওয়ামী লীগ কিন্তু বারবারই ভূখণ্ড ছেড়ে পালিয়েছে। আপনি কেন নিপীড়নের মুখে পড়তে হলো? আমি এবং বললাম, কি 14 সালে কি নিপীড়ন উপজেলা করা? নির্বাচন চলছিল, মাঠ পর্যায়ে আমাদের কর্মীদেরকে খুব বেশি বের হতেও দিচ্ছিল না। মানে গণসংযোগ করবে, কাজ করবে, পরিস্থিতি ক্রিটিক্যাল ছিল। আপনি কি নিজে পরিস্থিতিতে না, প্রার্থী ছিলেন? আমার সদর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট, উনি আমার মামা, মারা গেছেন গত 18 সালে। উনি প্রার্থী ছিলেন, বললেন যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন, একসময় জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, জেলা যুব দলের প্রেসিডেন্ট ছিলেন, সর্বশেষ সদর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন। তো বলছি, ফেনীর পূর্বাঞ্চল, যেটা আমার বাড়ি, যে এলাকায় ফাজিলপুর, ওই এলাকায় একদমই মুভমেন্ট করা যাচ্ছে না। বলছে তুই আসলে হয়তো অর্গানাইজ করা যাবে। আমি একদিন ঘুরলাম, মোটামুটি মাঠ অনেকটা ভালো মনে হলো। ভালো গুছিয়ে নিয়ে আসা একটা পদক্ষেপ নিলাম, মাঠে মানুষকে মুভ করাতে শুরু করলাম। 14 তারিখ 22 তারিখ গণসংযোগ শেষ করে আমি গ্রামে, একটা বিয়ের অনুষ্ঠান ছিল আমার আত্মীয়ের, ফাজিলপুর বাজার হয়ে যাচ্ছিলাম, রেল স্টেশনে দাঁড়াচ্ছি, আমার কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলছি, এর ভিতরে আমাকে ঘেরাও করে নিয়ে গেল, ওদের আওয়ামী লীগের অফিসে নিল। মানে এটা ঘেরাওগুলোকে আওয়ামী লীগের ছেলে ফেলে বাজারে বসা ছিল, ওদেরকে আমি দেখে আসছি। ওদের নাম একটা হচ্ছে উপজেলা যুবলীগের প্রেসিডেন্ট ছিল আফন, নুরুল আফসার আফন, সাথে একটা ছেলে ছিল হারুন, শাকিল, আশরাফ, আরও অনেকগুলো ছেলে ছিল। হ্যাঁ, ওরা বসা ছিল বাজারে। আমি দেখছি ওদের পার হয়ে চলে গেলাম। এরা এখান থেকে ওরা কয়েকজন গিয়ে হারুন, আশরাফ, শাকিলরা গিয়ে আমাকে ধরে নিয়ে আসলো, আইনা তাদের অফিসে আপনার তালাবন্ধ করে আটকে। এরপর ওরা বাইরে বসে কথা বলছে, আমি শুনছি, সাউন্ডগুলো ক্লিয়ার, যে এমপির নির্দেশ, দ্যাট মিনস নিজামাজারি, চেয়ারম্যান প্রার্থী ছিল রিপন নিজাম, এরা বলছে এর নিচের দিক পঙ্গু করে ফেলতে হবে, যাতে সে জীবনে উঠে দাঁড়াইতে না পারে। নিচের দিক মানে পা হইতে নিচের দিকে পঙ্গু করে ফেলতে হবে। হ্যাঁ, কোমরের নিচে পঙ্গু করে ফেলতে হবে। এটা কি আওয়ামী লীগের লোকজন বলছে? আওয়ামী লীগের লোকজন বাইরে বলছে, আমি শুনছি। জাস্ট কলাপসিবল গেট দিয়ে, ওরা গেটের বাইরে, আমি তালাবন্ধ ভিতরে, ওরা গেটের বাইরে। ওখানে ওরা বারবার টেলিফোনে যোগাযোগ করতেছে, পিছনের নিচের দিক সব, মানে এটা কি নিজাম হাজারি এবং রিপনের সাথে ওদের কনভারসেশনটা হচ্ছে। এই দিক থেকে ওরা বলছে যে এমপি বলছে, রিপন বলছে নিচের দিক পঙ্গু করে ফেলতে হবে। এই শব্দগুলো বারবার আফন, হারুন, শাকিলেদের মুখ থেকে আমি শুনছি, যাদের সাউন্ড আমি বুঝি। মানে আপনি স্বাভাবিক তখনও? আমি তখন স্বাভাবিক। আমি একটা টেলিফোন করতে পেরেছিলাম আমার মামাকে, সৈয়দ মিজানকে, যে আমার করে আটকায় ফেলছে। এরপর আমার টেলিফোনে নিয়ে যায়, আর আমার কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর আমার হাত পা বাঁধলো, হাত পা বাইদে আসে এরকম আপনার ওই যে GI5 আনলো, একটা এরকম পানির GI5টা, আরেকজনের হাতে আপনার সৌমিলের চিরানো ওই যে দুই সাইজের খুঁটি যেগুলো আছে, চেয়ারের খুঁটি টুটি, এই টাইপের একটা, মানে গজারি একদম সৌমিলের কাটা চেয়ারের খুঁটি টাইপের আর কি। এক পর্যায়ে তারা আমার পায়ের জুতা খেলে পায়ের তালিতে বাড়ি দেওয়া শুরু করলো। তারপরে যখন তারা দেখলাম যে খুব এগ্রেসিভ, আমাকে পঙ্গু করার জন্য যা করা লাগে, তখন তারা যে জায়গাগুলোতে বাড়ি দিল, মানুষ পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, তারা এসে আমার হাঁটু পায়ের এখানে বাড়ি দিল, এখানে দিল, দুই পায়ের এখানে বাড়ি দিল। ইঞ্জুরি স্পট এখনও আছে, আল্লাহ মেহরবানি ভাঙে নাই। তারপর পা সোজা করে ধর ঠিক হাঁটুর এই জায়গাটাতে, দুই হাঁটুতে বাড়ি দিল। আমি সেন্স ছিল বিধে উল্টে গেছি, এখানে বাড়ি পড়ছে, এখানে বাড়ি পড়ছে, দুইটা বাড়ি দুই পাশে পড়ছে। 6 মাসের উপরে জায়গাগুলোতে আমি চিমটি দিলেও টের পাইতাম না এখানে কী হয়েছে। এদিকে মাসেলগুলো এরকম ঝুলে গেছে, মানে মাসেল ছিল না, মাংসের কিমার মতো হয়ে গেছে, চামড়া বেষ্টিত একটা মাংসের কিমা ছিল আমার বডির নিচে, থেতলে দিয়েছে। এটা বাড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছে, হাতটাকে এভাবে ব্ল্যাঙ্ক করে এখানে বাড়ি দিয়েছে যাতে ভেঙে যায়, দুই হাতকে ব্ল্যাঙ্ক করে বেড়ে দিয়েছে। হাতগুলো ছেড়ে দিয়েছি, বাধাই করা ছিল, তারপর ছেড়ে দিয়েছি, লুজ হয়ে গেছে, ভাঙে নাই। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আমার এগুলো ভেঙে এক একটা 100 টুকরা হয়ে যাওয়ার কথা ছিল, যেরকম একেবারে গুঁড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া আমার হাত পা হাড় গোড়া থাকার মানে সুতার কথা না। তারপর আপনি এখানে সিজদারগুলো ভাঙা, হাড়ের যে উপরের জায়গাটা আছে, এই জায়গা দেখবেন হাত দিলে হ্যাঁ, মানে উঁচা নিচে হয়ে আছে, টিস্যুগুলো ছিঁড়ে গেছে, বসলে চাপ দিলে পাটা ফুলে ওঠে। এখন এগুলার ব্যথা আজও বয়ে চলছি। এরপরে এর মাঝখানে পুলিশ আসলো, পুলিশ পাহারা দিয়ে বসে আছে, জাস্ট ঘরটার সামনে পুলিশের গাড়িটা পেছনে। ওই সময় ওই
আপনার ওই এলাকার ওসি কে ছিল? কোন থানা ছিল এটি? ফেনী সদর থানা। তখন ওসি ছিল মেবি আমিনুল ইসলাম, আর তখন এসপি ছিল ফরিদোস। মানে এরাও আসলো খবর পেয়ে? ওসি আসে নাই, আমার এলাকায় একটা তদন্ত কেন্দ্র আছে, ওইখানে যে চার্জে ছিল সাম ফিরোজ, সে 2টা কনস্টেবল নিয়ে একটা গাড়ি নিয়ে আসছে, এসে গাড়িটা পেছন দিয়ে লাগাই রাখছে। পরে ওরা আমার মানে অবচেতন অবস্থায় স্বাভাবিক। কতক্ষণ পেটালো এটা 2-3 ঘন্টা। আপনার যে মানুষরা বা আপনার দলের যে কর্মী বা সমর্থক যারা নেতা, তারা কি খবরটি পেয়েছিল? তারা খবর পেয়েছি, আমি তো একজনকে ফোন দিয়েছি, কিন্তু ওনারা আইসা তো যেটুকু সময় শহর থেকে আসা বিভিন্ন, আর বাজারের ভিতরে তো শত শত লোক আছে, কিন্তু কেউ তো সাহস করে এখানে আসবে পরিস্থিতি নাই। তো পরে ওরা আমাকে নিয়ে গাড়ি নিয়ে শহরে আসবে, হাসপাতালে আসলে এটা স্বাভাবিক। ওরা গাড়িটা ঢুকাই দিল চিটংয়ের দিকে। আমি বললাম যে ভাই দিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? নিয়ে ওই যে রিফন চেয়ারম্যানের বাড়ির কাছাকাছি ফুবালি বলে ওই জায়গাটা তিনি গাড়িটা ঘুরাইল। ঘুরানোর পরে দেখলাম যে হাতে একটা, আমি যে বাইরের দিকে মুখ করে বাধা দেওয়া, তো দেখলাম যে একটা চটের ব্যাগ নিয়ে একটা ছেলে আসলো। পরস্পর নাম শুনছি, ছেলেটার নাম শাহাদাত, আমি ক্লিয়ার না। একটা হাতে একটা চটের বাজারের ওই যে আপনার এই সিমেন্টের ব্যাগে বানানো যেগুলো ইয়ের ব্যাগগুলো, প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে আসলো। আইসা ফিরোজের কাছে দিল, পুলিশ সাব ইন্সপেক্টর ফিরোজ। জিজ্ঞেস করলাম কি দিয়েছে, বললো যেখানে 6টা গুলি আছে, একটা 5 গান আছে। এখান থেকে তারা গাড়ি নিয়ে আমাকে গেলো বগদা দিয়ে তদন্ত কেন্দ্রে, ওদের যে অফিস ওখানে। ওখানে নেওয়ার পর 2টা ছেলে মোটরসাইকেল নিয়ে আসলো, দম করে আমার পাশে কি ফেললো। জিজ্ঞেস করলাম কি রে, আমি তো চোখ বন্ধ করে আছি অনেকটা, কারণ আমার আবার বাড়ি দিয়ে না, আবার তদন্ত কেন্দ্রের গারদের মধ্যে না, তদন্ত কেন্দ্রের রাস্তার উপরে গাড়িটা রাখলো। আচ্ছা, দিল কি হলে কে দিল, বললো যে আপনার এখানে 4টে বড় বড় ধামা রামদা দিয়ে গেছে আপনার সাথে দেওয়ার জন্য। কে দিল, বললো যে একটা ছেলের নাম বোধহয় বাপ্পি আর একটা শাহজাহান। জিজ্ঞেস করলাম আওয়ামী লীগের, ওই রিফানেরি সেল আছে, ওরা দিয়ে গেছে। দিয়ে গাড়িটা টান দিয়ে ওরা নিল সদর হাসপাতালে। আমার ড্রেসিং ট্রেসিং করবে এরকম একটা পরিস্থিতি। হঠাৎ করে জানি না মিরাকেলি তাদের কনস্টেবল একজন এসে আমার কানে কানে বলে যে ভাই এখানে তো অনেক লোক, বিভিন্ন সংস্থার লোক আছে, আমি কাউকে চিনি না, আপনার নামে একটা অস্ত্র মামলা অলরেডি হয়ে গেছে, আপনাকে এখান থেকে অস্ত্র মামলা নিয়ে যাবে অ্যারেস্ট করে। আমি কানে কানে বলতে কী করবো, বললো যে আপনি পারলে আপনার লোকজন দিয়ে আপনি যদি এটা অ্যাম্বুলেন্স শেষ ঠিক করে, এখনও ফোর্স টোস আসেন, আপনি চলে যেতে পারেন, ঢাকা চলে যান। একথা বলে সে কেটে পড়লো। তখন আমি আমার রিলেটিভ একজন যারা ছিল অনেকে বললাম যে কানে কানে বললাম যে একটু একটা ইয়ে নিয়ে গাড়ি নিয়ে চেষ্টা কর। এর মাঝখানে সবাই এসে বলতেছে, নিজের কানে শুনতেছি মৃত্যুর কথা, আহা মারা যাবে, আহা ছেলেটা সকালে দেখলাম বুঝি মারা যাবে। তারা বুঝতেছে পরিস্থিতি, আমার সামনে আমার কানে শুনতেছে যে আপনি মারা যাবেন। যাই হোক, তারা চেষ্টা করলো আমাকে অ্যাম্বুলেন্সে উঠাই ফেললো। ওই সাব ইন্সপেক্টর অ্যাম্বুলেন্স চাবিটা নিয়ে গেলো, গন্ডগোল হাসপাতালের ভিতরে ঝামেলা শুরু হয়ে গেলো, হাজার হাজার লোক চলে আসছে। তখন আমি পরে শুনতে পারি যে এসপি পরিতোষ, তখন এই যে বিপি জয়নাল সাহেব আমাদের এমপি ছিলেন, ওনাকে আর ওই সৈয়দ মিজান যে উপজেলা ক্যান্ডিডেট, ওনাকে ফোন করে বললো যে দেখেন আমি তো ঘটনাগুলো জানতাম না, এটা ওনাদের মুখ থেকে যেটা আমার মামা বলছে যদি উনি মারা গেছেন, বলছে যে এগুলো নিজে আমাদেরই ওসি টসি মিলে ওরা করছে, আমার নলেজে ছিল না। যাই হোক, অস্ত্র মামলাটা দেখে আমি বাদ দিয়ে দিব, 54 করে দিব, আপনার জামিন নিয়ে চলে যান। বাট ঝামেলা করলে আরও মামলা হবে, আরও ঝামেলায় পড়লেন। নিয়ে গেলো কোর্টে, এখান থেকে আর ট্রিটমেন্ট নাই, ব্লিডিং হচ্ছে, হালকা হালকা রক্ত যাচ্ছে। কোর্ট জামিন দিল না, বলে যে আগামীকাল ওয়ার্কিং ডেতে জামিন হবে। স্ট্রেচারে করে কোর্টে উঠেলো, ওই স্ট্রেচারে করে গাড়ি দিয়ে উঠে জেল গেট। হসপিটালে নিল না, হসপিটালও নিল না। হসপিটাল অর্ডার চাইলো, কোর্ট অর্ডার করলো না, জেল গেটে পাঠিয়ে দিল। জেলখানা নেওয়ার পরে সর্বশেষ যেটা আমার কানে আমি মরে যাবো শুনছি, এটা তো জেলার সম্ভবত আইসা দেখলো, তাকে দেখে বললো যে এটা তো রাত্রে মারা যাবে, আমি এটাকে নিলে ভিতরে মরলে আমি একটা মামলা খাবো, আমি এটা নিতে পারবো না, এটা হাসপাতালে নিয়ে যান আপনারা, আমি অর্ডার করে দিচ্ছি। এ কথা বলে সে ভিতরে চলে গেলো। আমি দেখলাম মিনিট 5 হবে, পর আইসে বললো যে ভাই টেলিফোন আসছে, সরি আমি পারলাম না, যতটা পারি ভিতরে সেবা দিব, সকালে পারলে আমি হসপিটালে নিব, আমাকে রাত্রে আর নিতে পারলাম না, আমি দুঃখিত। এ কথা বলে ঢুকা বলে স্ট্রেচার করে ঢুকাই দিল। সেই স্ট্রেচারে জেলে ঢুকলাম। আপনার কাছ থেকে আবারও শুনবো রুবেল ভাই, আমরা একটু শাহনাজ পারভীন ওনার কাছ থেকে শুনে আসি। এই 24-এর অভ্যুত্থানে উনি স্বামীকে হারিয়েছেন, ওনার স্বামী শহীদ হয়েছে। শাহনাজ আপা, আপনাকে প্রশ্ন কোন জায়গা থেকে করব আসলে আমি বুঝতে পারছি না। আপনি একজন শহীদ জায়া, যেদিন আপনার স্বামী গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, তার আগে ওই দিন তো আন্দোলন চলছিল, এর মধ্যে সে আপনাকে কি বলে আসছিল বাসা থেকে, এবং আপনি খবরটা কিভাবে পেলেন? সেদিন ছিল 19শে জুলাই, শুক্রবার। সেদিন শুক্রবার ছিল, তো সে সেখানে হচ্ছে সে
বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। তার আগের দিন কিন্তু 18 জুলাই সন্ধ্যার পর থেকে নেট বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, নেট বন্ধ করে দিয়েছিল। আমরা কিন্তু কোথাও কোনো তথ্য জানি না, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা একদম টোটালি জানি না। আর আমার বাসাটা থেকে বোঝা যাচ্ছিল না যে আপনার আন্দোলনটা বাসাটা কোন কোথায়। জায়গায়? আমার বাসা হচ্ছে আজিমপুর কবরস্থানের পাশেই, নিউ পল্টনে। হ্যাঁ, হুম। তো ওখান থেকে আসলে আমার বাসা থেকে কোনোভাবে বোঝা যাচ্ছিল না, বিডিআরের ওখানে তো কোনোভাবে বোঝা যাচ্ছিল না যে কোথায় কি আন্দোলন হচ্ছে। তো আমার হাজবেন্ডকে 18 তারিখ হচ্ছে গিয়ে আসরের সময় সে একবার বের হয়েছিল। তো আমি সন্ধ্যার পর তাকে ডেকে আমরা দুজন একসাথে বাসা চলে যাই। তারপর থেকে তো আর কোনো খোঁজ খবর নাই। তখন 19 তারিখ শুক্রবার ছিল, সেই দিন হচ্ছে গিয়ে সে সকালবেলা উঠে যথারীতি যেরকম কাজ করে সেরকম কাজ টাজ করে গোসল করে হচ্ছে গিয়ে জুমার নামাজ পড়তে গেল। তো জুমার নামাজ পড়ে বাসায় আসলো, দুজন একসাথে খেলাম। আমার ছেলেটা আমার বাসায় ছিল না, আমার ছেলেটা ছিল আমার মায়ের বাসায়, মানে ওর নানির বাসায়। নানির বাসায়। 18 তারিখ চলে গিয়েছিল। আমার ছেলে সেই দিন ওর বাবার কোনো স্পর্শই পায়নি। 18 তারিখ 19 তারিখ আমরা দুজন একসাথে ভাত খেলাম, একসাথে ছিলাম। তারপরে যখন 4টার দিকে তখন সে সারাক্ষণ মোবাইল দেখতেছে যে নেটে কিচ্ছু দেখা যাচ্ছে না, নেট চালু হচ্ছে কিনা। তারপরে হচ্ছে গিয়ে আমাকে উঠে বলল কি আমি হচ্ছে গিয়ে আসরের নামাজটা পড়ে আসি। সে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়তো। তো হচ্ছে গিয়ে আমাকে বলতেছে আমি নামাজে যাব। আমি বলছি তুমি এখন কেন নামাজে যাবা, এখন তো নামাজের আজান দেয়নি। বলতেছে না আমি একটু যাই, নামাজ পড়ে তারপরে আসবো। মানে তার উদ্দেশ্য হচ্ছে আশেপাশে কি হচ্ছে সেটাও দেখে আসবে। সেখানে হচ্ছে গিয়ে খোঁজ খবরগুলো জানবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তারপরে সে কি করলো, 4টার দিকে উঠে কাপড় চোপড় পরে নিল। পরে নিয়ে সে ওখান থেকে তার একটা বন্ধুকে, অলি ভাই, তার সাথে ব্যবসায়ী, তো অলি ভাইকে হচ্ছে গিয়ে ফোন দিল বের হওয়ার জন্য। তো অলি ভাই বললো না ভাই আমি বের হব না, এর মধ্যে দিয়ে খুব গ্যাঞ্জাম হচ্ছে, ঝামেলা হচ্ছে। তো বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের দোকানে আরেকটা ছেলে ছিল এনামুল, তো ওকে কল দিল। ওকে কল দিয়ে বলল যে আসো আমরা একসাথে নামাজ পড়ি, দেখি কোথায় কি হচ্ছে। আমাদেরও তো হচ্ছে গিয়ে জানার দরকার আছে দেশে কি হচ্ছে না হচ্ছে। তো সে হচ্ছে গিয়ে বের হয়ে একদম আমার বাসা থেকে আজিমপুর বাস স্ট্যান্ডের এদিকে না এসে আজিমপুর কলোনির ভিতরে ঢুকলো। হ্যাঁ, কলোনির ভিতরে ওখানে নতুন করে বিল্ডিং হচ্ছে 20 তলা। তো সেখানে আসরের নামাজের টাইমটা হয়ে গেল। তো সে সেখানে নামাজ পড়লো। তার মধ্যে দিয়ে কিন্তু আমার সাথে তার সাথে কন্টিনিউ কথা হচ্ছে, আমি বারবার তাকে ফোন দিচ্ছি। আমার মনটা কেমন যেন সারাদিন মানে আপনি ফোন দিয়ে অস্থির কি ছিল। তাকে বাসায় ডাকছিলেন হ্যাঁ, না বারবার? বাসায় ডাকছিলাম না, কি হচ্ছে কোথায় যাচ্ছে সে কি মানে করতেছে। আপনি প্রতিনিয়ত হ্যাঁ, খবর খবর রাখছিলেন? রাখছি। তো হচ্ছে গিয়ে আমার খুব অস্থির লাগতেছে, কেন লাগতেছে আমি জানি না। আমি তাকে বারবার কল দিচ্ছি, তা বলতেছে তুমি এরকম করতেছো কেন, আমি আছি। আমি বললাম তুমি কখন আসবা। পরে অনেক দূর থেকে অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আমি বললাম সেখানে তো অনেক গন্ডগোল হচ্ছে, তুমি কেন ওখানে যাচ্ছ। বলছে আর কিছু হবে না। তো আমাকে যাওয়ার আগে আমাকে বলে গেল যে তুমি না করো, দুধ গরম করে রাখো, আমি এসে সেমাই খাবো। জাস্ট এই কথা বলে চলে গেছে। তো আমি দুধ হচ্ছে গিয়ে বের করে রেখে দিছি যে আসলে গরম গরম সে হচ্ছে গিয়ে সেমাইটা খাবে। পরে বললো যে মাগরিবের নামাজ পড়ে এসে আমরা দুজন একসাথে নাস্তা করব, তুমি চিন্তা করো না। জাস্ট খালি এই কথাটাই শেষ কথা তার সাথে আমার। কথা বলে সে মোবাইলটা হাতে, তার মোবাইলটা হাতে, ওই মুহূর্তেই সে গুলি খায়। আপনি শুনতে পাচ্ছিলেন না শব্দ? আমি তখন শব্দটা শুনতে পাইনি। সে জাস্ট লাইনটা কেটে দিয়েছে। লাইনটা কেটে দিয়ে মোবাইলটা তার হাতে, তার বাঁ হাতে মোবাইলটা। সে ছিল হচ্ছে গিয়ে নীলক্ষেত থেকে উল্টা দিকে ফেরা। হঠাৎ করে অতর্কিতভাবে সেখানে 50-60 বা আরও বেশি লোকজন ছিল, ছাত্ররা ছিল, আমজনতা ছিল, সবাই দেখতেছে যে আসলে কি হচ্ছে। হঠাৎ করে নীলক্ষেতের ওখান থেকে, নীলক্ষেত মোড় থেকে হঠাৎ করে ওখানে হচ্ছে গিয়ে গোলাগুলি শুরু করে দিল। সেখানে হচ্ছে পুলিশ ছিল, তারপরে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের যে লোকজন ছিল, ছাত্ররা ছিল, হ্যাঁ অনেক লোকজন ছিল, কিন্তু কে গুলি করছে আমরা জানি না। কিন্তু সেখান থেকে নীলক্ষেত থেকে যখন গুলি করলো তখন একসাথে অনেকগুলো লোক পড়ে গেল, হয়তো বা সেখানে 3টা স্পট ডেড পড়ে গেল। আমার হাজবেন্ডও ওখানে পড়ে গেছে। তখন হচ্ছে গিয়ে কেউ একজন পথচারী ভাইয়া আমার হাজবেন্ডের মোবাইলটা কুড়িয়ে পেয়েছে সাথেই, জাস্ট 2 মিনিটের ব্যবধান হয়তো, মানে পড়ে যাওয়ার পড়ে যাওয়ার পরপরই। ওর মধ্যে দিয়ে জাস্ট খালি আমি আমার ভাইকে ফোন দিয়েছিলাম, আমার ছেলেটা তো আমার মায়ের বাসা, তো আমার ভাইকে ফোন দিয়েছিলাম। আমার ভাইয়ের নাম সোহাগ। আমি বলেছিলাম যে সোহাগ
আমার হুজাইফাকে একটু বাসায় দিয়ে যা, আমি যাব না, আমার কেন খুব অস্থির লাগতেছে, আমার ভালো লাগতেছে না। আমার ভাই বললো কি ও হচ্ছে খেলতেছে, ও পরে দিয়ে আসবে। আমি বলছি না, সন্ধ্যার আগে তুই আমাকে দিয়ে যা, আমার কেন যেন ভালো লাগতেছে না, আমার খুব অস্থির লাগতেছে, আমার খুব খারাপ লাগতেছে। বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে আসবো। তো একথা বলার জাস্ট একথা বলে আমি মোবাইলটা রেখে খাটের উপর রেখে দিয়েছি। দেওয়ার সাথে সাথে আবার আমার হাজব্যান্ডের নাম্বারে কল আসছে। তো কল আসছে, আমি তখন ফোনটা রিসিভ করলাম, জাস্ট 2 মিনিট হবে তার সাথে আমি কথা হয়েছে। তো আমি রিসিভ করে বলতেছি যে হ্যালো, কি ব্যাপার? আমার হাজব্যান্ডের এভাবেই বলতেছে আপু এই ফোনটা কার, আপনার কি হয়? তখন আমি বললাম যে এটা তো আমার হাজব্যান্ডের ফোন, কেন কি হয়েছে? বলতেছে আপু এই মোবাইলটা যার, তার মাথায় গুলি লেগেছে। যখন এই কথাটা বললাম আমি বলছি কি বলতেছেন আপনি, এটা কি সম্ভব নাকি, আমি মাত্র তার সাথে কথা বলেছি। বলতেছে না আপু তার মাথায় গুলি লেগেছে, আপনি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আপনি একটু খোঁজ নেন। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কোন হসপিটালে নিয়ে গেছে? তখন সে আমাকে বলতে পারলো না, বলতেছে ভাইয়া আমি জানি না কোথায় হসপিটালে, কোন হসপিটালে নিয়ে গেছে, আপনি একটু খোঁজ নেন। তো ওই মুহূর্তে আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না যে এরকম কোনো কিছু হতে পারে আমার লাইফে। হ্যাঁ, জাস্ট 2 মিনিটেরও ব্যবধানে আমার হাজবেন্ড গুলি করে সেখানে এরকম ঘটনা ঘটতে পারে। তো আমি সাথে সাথে আবার আমার ভাইকে ফোন দিলাম। আমার ভাইকে ফোন দিয়ে বললাম সোহাগ, হুজাইফার বাবার মাথায় নাকি গুলি লাগছে, তুই একটু ঢাকা মেডিকেলে যা তো, ইমার্জেন্সিতে। আসলেই কি সত্যি? আমি বিশ্বাস করতে পারতেছিলাম না আসলেই কি সেটা সত্যি। তা আমার ভাই বাসায় বসা ছিল, আমার ভাই আবার ছোটখাটো একটা ব্যবসা করে, তো ওর ব্যবসার জন্য কাজের টাকা বাসায় ছিল। ও কি করলো, ওর ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে ও পকেটে ঢুকায় একটা দৌড় দিল। দৌড় দিয়ে সেখানে কিন্তু অনেক গ্যাঞ্জাম হচ্ছে, তখন ওই মুহূর্তে অনেক গোলাগুলি হচ্ছে। ওই মুহূর্তে আমার ভাই দৌড় দিল, সে ঢাকা মেডিকেলে গেল। আমি কি করলাম, সাথে সাথে আমার বাসাটা তালা মারলাম, আমার বোরখাটা গায়ে দিলাম, বোরখাটা গায়ে দিয়ে আমি তালা মেরে আসতেছি, কিন্তু আমি কোথাও দিয়ে আসতে পারতেছি না। আমি জাস্ট খালি আমার ভাইকে ফোন দিতেছি, সোহাগ তুই কোথায়, সোহাগ তুই কোথায়, তুই কি আসছিস, তুই কি হসপিটালে গেছিস, তুই কি পাইছিস? ও আমার বলে তুই কেন বের হয়েছিস, তুই বাসায় যা, তুই বের হইতে পারবি না, খুব গোলাগুলি হচ্ছে, খুব অসম্ভব সমস্যা হচ্ছে রাস্তায়, তুই কেন বের হয়েছিস, তুই বাসায় যা, আমি দেখতেছি। কিন্তু আমি সারা এলাকা ঘুরতেছি, মানে আমি আজিমপুর বাস স্ট্যান্ডেও আসতে পারতেছি না, আমি নিউ লালবাগের ওইদিকেও যাচ্ছে পারতেছি না, আমি নিউ মার্কেটের এদিকে কোথাও আমি আসতে পারতেছি না, সমস্ত রাস্তা আটকানো, সব জায়গা আগুন, গোলাগুলি, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। তারপরে কিছুক্ষণ পর মানে ঘুরতে 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 প্রায় সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে, আমার ভাই কিন্তু পেয়ে গেছে, আমার ভাই কিন্তু তাকে দেখতেছে যে তার অবস্থা। কোন হসপিটালে? ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে ও গিয়েই পাইছে, ইমার্জেন্সি গেটের প্রথম রুমে, একদম গেটের সাথেই ছিল সে। তার মুখে অক্সিজেন দেয়া, তাকে হচ্ছে গিয়ে ডাক্তারি করতেছে, কিন্তু ওখানে তো পরিচিত কেউ না। তারা চাচ্ছে তার রিলেটিভ কাউকে খুঁজে বের করতে। তখন হচ্ছে গিয়ে যখন আমাকে এরকম করলো, তখন হচ্ছে ডাক্তাররা, আমার ভাই গিয়ে বলতেছে যে হচ্ছে গিয়ে আপনি তখন ডাক্তারদেরকে বলতেছে যে এই পেশেন্টের অবস্থা খুব খারাপ, আমাদেরকে পেশেন্ট রিলিজ দিয়ে দেন, আমরা এখানে ট্রিটমেন্ট হবে না, আমি আইসিইউতে ভর্তি করব। তখন ডাক্তার বলতেছে আপনার কি হয়? তখন আমার ভাই বললো যে আমার হচ্ছে গিয়ে বোনের জামাই। বলতেছে আপনার কেমন বোনের জামাই? বলতেছে আমার একটা বোন, আমরা এক ভাই এক বোন। বলতেছে আমার একটা বোন, আমার বড় বোনের হাজবেন্ড এটা। পরে বলতেছে যে আমরা তো আপনাদেরকেই খুঁজতেছি, ওনার কন্ডিশন খুব খারাপ, ওনার অনেক ব্লিডিং হয়ে গেছে, আপনাদের ব্লাড দিতে হবে। যখন এই কথা বললো তখন হচ্ছে গিয়ে আমার ভাই চারোদিকে ফোন দেওয়া শুরু করলো, আমাকে ফোন দিল যে তখন বলতেছে যে হ্যাঁ পেয়ে গেছি, তার ব্লাড গ্রুপ কি, তার অনেক ব্লাড লাগবে। তখন আমি বললাম ও পজিটিভ। তখন আমার ভাই তার বন্ধু মহলে সবাইকে কল দিয়ে দিল, তারা অলরেডি হসপিটালে চলে গেছে। আমি কিন্তু পৌঁছাতে পারিনি, আমাকে সবাই, মানে আমি পাগলের মতো ঘুরতেছি। তখন রাস্তায় সবাই আমার বলতেছে আপু আপনি কোথায় যাবেন, কি হয়েছে, আপনার কোনো সমস্যা হচ্ছে? আমি বলছি ভাইয়া আমি আমার মায়ের কাছে যাব, আমি ওই কলোনিতে যাব, জাস্ট শুধু এই কথাটাই বলতে পারতেছি, আর কিছু আমি বলতে পারতেছি না। তারপরে হচ্ছে গিয়ে জাস্ট আমি আসলাম। আমি যখন আমার বাবা হচ্ছে সরকারি চাকরি করতো, তো সে হচ্ছে গিয়ে সরকারি কোয়ার্টারে থাকে। আমি কোয়ার্টারের ভিতরে যখন ঢুকলাম, অতক্ষণে পুরো কোয়ার্টারে সবাই জেনে গেছে যে আমার হাজবেন্ডের মাথায় গুলি লাগছে। তখন হচ্ছে সবাই আমাকে ধরে নিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেল। আমি হসপিটালে যেতে পারলাম না, রাস্তার মধ্যে ততক্ষণে খবর সবার কাছে চলে আসলো যে আমার হাজবেন্ড নাই, সে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আমি খবর পাইনি, আমাকে কেউ খবর দেয় না। আমি যখন হসপিটালে গেলাম, আমি যখন তাকে দেখলাম, তার নিথর দেহটা পড়ে আছে, সমস্ত শরীরে রক্ত,
ভেজা, মানে তার শরীরে আর কোনো রক্ত ছিল অবশিষ্ট ছিল কিনা আমি জানি না। তারপরে হচ্ছে আমি যখন তাকে ধরতে গেছি তখন আমার ভাই বলে কি তুই ধরিস না, আমাকে বলে না যে সে আর দুনিয়াতে নাই, তখন আমাকে বলে কি তুই ধরিস না, সে কোমায় চলে গেছে। একথা বলে মানে ও ডাক্তারের কাছে দৌড়াচ্ছে, কিভাবে কি করা যায় সেগুলো করতেছে, ওর বন্ধু মহলে সবাই ঘুরতেছে। তো আমি তার হাত ধরতেছি, পা ধরতেছি, তার পা গুলো সাদা ধবধবে হয়ে গেছে, হাতগুলো ফ্যাকাশে হয়ে গেছে, পুরো মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি তার শরীরে প্রাণ নাই। তারপর আমি বিভিন্ন ভাবে ধরার চেষ্টা করতেছি, তার বুকে আমি মাথা দিয়ে আসছি, আমার মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা চলতেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি সে হয়তো বা নাই। তারপরে আমার কোনো অনুভূতি কাজ করতেছে না। তখন আমার ভাই আমাকে বলতেছে, আমাকে কি করতেছে, আমি তো গেটের পাশে, আমাকে ধাক্কা দিয়ে লোকজন নিয়ে যাচ্ছে, আবার আমি চলে আসতেছি আমার হাজবেন্ডের কাছে, আবার আমাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার ভাই কি করলো, তার পায়ের কাছে ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমারে দাঁড় করিয়ে রাখলো। তখন আমার ভাই বুঝে গেছে আমি বুঝতেছি যে সে নাই। তখন আমি আমার ভাইকে বললাম কি, আবার তার বুকে মাথা দিয়ে রাখতেছি, আমি বলি কি ভাইয়া তুই দেখ তার হৃৎপিণ্ডটা না এখনো শব্দ করতেছে। পরে ও কান দিল, ডাক্তারকে দেখালো, ডাক্তার বললো নাই। তখন হচ্ছে কি আমার ভাই বললো কি তুই একটু হাতের পালসটা ধর, তাইলে তুই বুঝতে পারবি। আমি হাতটা সরায় নিয়ে আসলাম, বুকের কাছে নিয়ে গেলাম, আমি বললাম না আমার পক্ষে সম্ভব না, আমি হাত দেখবো না, আমি হাত দেখবো না। তখন আমি চুপ করে বোকার মতো দাঁড়ায় আছি, আমি কোনো কাঁদতেও পারতেছি না, মানে আমার ভিতরে কাজই করতেছে না, এই পৃথিবীতে সেই লোকটা নাই যার সাথে আমি একটু আগেও কথা বলেছি। তারপরে আমার ভাই কি করলো, কতক্ষণ পরে এসে আমাকে জড়ায় ধরে বলতেছে তুই না ভাইয়ে পড়িস না, তুই যদি ভাইয়ে পড়িস তাহলে আমি কিছু করতে পারবো না, আমার এখন অনেক দায়িত্ব, অনেক কাজ। আমি তখনও কোনোভাবে বুঝতে পারতেছি না, আমি কাঁদতেছি না, আমার ভিতরে কোনো অনুভূতি কাজ করতেছে না। আমি বুঝতেছি যে সে হচ্ছে কি আহত হয়েছে, কিন্তু সে দুনিয়া থেকে চলে যাবে, সে আর কোনোদিন ফিরে আসবে না, এটা আমি বুঝতেই পারতেছি না। তারপরে আমি দেখতেছি যে আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি। তখন আমার ভাই বলতেছে কি তুই চুপ করে দাঁড়া, তুই কোথাও দৌড়াদৌড়ি করিস না। সেদিনকার যে ভয়ঙ্কর ঢাকা মেডিকেলের হসপিটালের অবস্থা আমি কোনোদিন ভুলতে পারবো না, আমি কোনোদিন ভোলার না। এত মানুষ, এত আহত, এত নিহত, সবার মাথায় গুলি, বুকে গুলি, এত রক্ত, এত রক্ত, মানুষ হেঁটে যেতে পারতেছিল না, মানুষ স্লিপ কেটে রক্তে পড়ে যাচ্ছিল। তারপরে এরকম দেখতে দেখতে তখন আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়তেছি, আমার শরীরটাও নিস্তেজ হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন পড়ে যাই আমার ভাই আবার আমাকে দেখবে না, এই লোকটাকে দেখবে। তখন আমার ভাইকে বললাম কি ভাইয়া আমি বাসায় যাব। বলতেছে সত্যি তুই বাসায় যাবি? আমি বলি হ্যাঁ আমি বাসায় যাব। পরে ও কি করলো, ওর একটা বন্ধুকে দিয়ে আমাকে নিয়ে গেল। যখন তার পাশ দিয়ে আমি যাচ্ছি তখনই মনে হইলো এই শেষ দেখা, তাকে আর দেখবো না, তাকে আর স্পর্শ করতে পারবো না, আর কোনোদিন তার সাথে আমি কথা বলতে পারবো না। তারপরে আমি বাসায় গেলাম, এরপরে আমার কোনো আর সেন্স নাই। কিন্তু সেদিন রাতে আমি তাকে পাইনি, আমার হাজবেন্ডকে দেয়নি। আমার হাজবেন্ড পায়জামা পাঞ্জাবি পরতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাথায় টুপি থাকতো, সে সব সময় দাড়ি রেখে সে হচ্ছে গিয়া আল্লাহর রাস্তায় সব সময় ছিল, তার ধ্যান ধারণা অন্যরকম ছিল। আমার হাজবেন্ডকে ওই অবস্থায় দেখে পুলিশটা ডাইরেক্ট বলতেছে সে জামাত শিবির করে, সে পিকেটিং করছে, সে মারামারি করছে, সেই জন্য তাকে দেয়া হবে না। আমার হাজবেন্ডকে দেয় নাই, তারা রেখে দিছে। তারপরে তো সেদিন রাতে কারফিউ জারি করে দিল। এরপরে সারা রাত আমার হাজবেন্ডকে মাটিতে এরকম ফ্লোরে ফেলে রেখে দিল। পরের দিন থেকে 3 দিন দৌড়াদৌড়ি করতেছে, কোনোভাবেই ঢাকা মেডিকেলও ছাড়ে না আমার হাজবেন্ডকে। তারপরে লালবাগ থানার ওসি, পুলিশ, তারপর এসআই, এরা কেউ লিখিত দিচ্ছে না, কেউ ছাড়তেছে না। আজকে এইটা সমস্যা, এখন এই সমস্যা আসা যাবে না। তার মধ্যে দিয়ে কি করলো, ঢাকা মেডিকেলের হচ্ছে গিয়ে ভিকটিম যারা, তারা সবাই মিলে পুলিশকে পেটালো, পুলিশকে আর ঢুকতে দিচ্ছে না ঢাকা মেডিকেলে। এখন পুলিশের সই ছাড়া আমার হাজবেন্ডকে ছেড়েও দিচ্ছে না, যারা মারা গিয়েছে তাদেরকে ছেড়েও দিচ্ছে না। এরকম করে করে তারপরে অনেক চেষ্টার পরে আমরা 3 দিন পর তার লাশটা পাই।
লাশটা পাওয়ার পরে তাকে, তাও পোস্টমর্টম করার পরে তাকে লাশটা দিয়েছে। আমরা চেয়েছিলাম যে এই মানুষটা তো এত কষ্ট করে মারা গিয়েছে, তার আর কাটাছেঁড়া না হোক, সে যাতে এরকম সম্মানের সাথে দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তাকে দেয়নি। তাকে কাটাছেঁড়া করে পোস্টমর্টম করে 3 দিন পর্যন্ত তাকে, তার শরীরটা ফুলেও গিয়েছিল। আর হয়তোবা একদিন থাকলে হয়তোবা পচন ধরে যেত। তারপরে লাশটা দেওয়ার পর আমরা তাকে গোসল করিয়ে আজিমপুর নিয়ে আসলো। নিয়ে এসে আজিমপুর কবরস্থানে হানিফ মসজিদে তাকে গোসল করালো। গোসল করানোর পর আমার বাবার বাসার ওখানে কোয়ার্টারে তাকে জানাজা দিল। জানাজা দিয়ে তারপর অনেক কষ্টে একটা গাড়ি আর একটা ফ্রিজিং গাড়ি আমরা ব্যবস্থা করলাম আমার শ্বশুর বাড়িতে, পারিবারিক কবরস্থানে। তাকে সেই দিন পরে রাতের বেলা রাত 10টায় গিয়ে তখন তাকে দাফন করা হলো। এই ছিল আমার সবচাইতে জীবনের ট্র্যাজেডি। আমি বিধবা হয়ে গেলাম এক নিমিষে, আমার ছেলেটা এতিম হয়ে গেল। এই স্বৈরাচারী হাসিনা কত মায়ের বুক খালি করে দিছে, কত সন্তানকে এতিম করে দিছে, কত স্ত্রীদেরকে বিধবা করে দিছে, তার কোনো হিসাব নাই। আজও সেই কষ্ট আমি কোনোদিন ভুলতে পারি না। আজও আমি ঘুমাতে পারি না। আজও আমি চোখ বন্ধ করলে সেই ভয়ঙ্কর স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়ায়। যা আমার জীবনে কি ঘটে গেল সেই 19শে জুলাই, আমি এখনো 19শে জুলাই রয়ে গেছি। আমি এখনো 19শে জুলাই থেকে ফিরে আসতে পারতেছি না। ওনাকে দাফন করেছিলেন কি নোয়াখালীতে ওনার না বাবার না, বাড়িতে? ওনার বাবার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ, সেখানে তার বাবার পাশেই তাকে দাফন করেছিলাম। আপনার একমাত্র সন্তান হুজাইফা, জি। যার কথা বলছিলেন, জি ও কি জানে? হ্যাঁ, ও ও কি জানে। বোঝে? ও কখনো ওর বাবার কথা কারোর সাথে শেয়ার করে না, কারো কথা বলে না। ওকে দিয়েই প্রথম দাফনের প্রথম মাটিটা ওর হাত দিয়ে আমি দিয়েছি। আমি বলেছি আমার ছেলেই তার বাবার প্রথম মাটিটা দিবে। তারা সেভাবেই ব্যবস্থা করেছে। আমার শ্বশুর নেই, আমার শ্বশুর মারা গিয়েছে। আমার একমাত্র শাশুড়ি, সে অনেক বয়স্ক। তাকে না দেখিয়ে আমি আমার হাজবেন্ডকে দাফন করতে পারিনি। আমি কিন্তু পারতাম, আমার বাসা আজিমপুর কবরস্থানে, আমি ওখানে দাফন করিনি। কারণ সে, তার মা তার সন্তানকে না দেখে আমি কিভাবে তাকে দাফন করে ফেলি। আমি একটাই কথা বলেছি, তোমরা যেভাবে হোক ব্যবস্থা করো, তার মাকে দেখাতে হবে আমার। তাহলে আমি এই গিল্টটি আমি সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। আমাকে যখন তার মা জিজ্ঞেস করবে তুমি তো আমাকে ছেলেকে দেখালে না, আমি কি জবাব দেব? আপনি কি মামলা করেছিলেন? আমরা মামলা করেছি 21শে অগাস্ট। 21 হ্যাঁ, তারিখে। 5 তারিখে হাসিনা মানে চলে আপনি যাওয়ার পর যারা গুলি করেছে, কারা গুলি করেছে এটা বের করতে পেরেছিলেন? না, এটা বের করতে কাদেরকে পারিনি। আসামি করলেন? এটা আসামি হচ্ছে গিয়ে, আমার মামলাটা হয়েছে আমার হাজবেন্ড তো মারা গিয়েছে নিউ মার্কেট থানার আন্ডারে। তো ওখানে আমরা মামলাটা করেছি। প্রথমে মামলাটা নিতে চাইনি, হ্যাঁ, মুখে বলেনি যে আমরা মামলা নেব না, কিন্তু ওসি স্যার বিভিন্নভাবে ঘোরাচ্ছিল, পেঁচাচ্ছিল। তারপরে রাতের বেলা যখন বলা হলো যে আমরা তাহলে সমন্বয়কদেরকে সবাইকে নিয়ে আসি, মিডিয়াকে নিয়ে আসি, তখন সে মামলাটা নিল। এই মামলার আসামি কারা? টপ লেভেল থেকে হাসিনা, ওবায়দুল কাদের, এদের কমান্ডেই তো এই কাজগুলো হয়েছে। তা নাহলে হলে এত বড় স্পর্ধা পুলিশ বা ছোট ছোট। এবং আপনার স্বামী তো কোনো রাজনীতি করতেন না, একজন ব্যবসায়ী, সাধারণ মানুষ ছিলেন। তো তাকে তো খুন হতো না। পাখির মতো মানুষকে গুলি করেছে। সেদিন আমি ঢাকা মেডিকেলে দেখেছি সব আমজনতা। শাহনাজ আপা, আপনার কাছ থেকে আমরা আবারও শুনবো। বিপ্লব ভাই, আপনার কাছ থেকে আবার একটু শুনতে চাই, সেটি হচ্ছে এরপরে আমার বিষয়টা ছিল যে সাপ পিটাইতে নিশ্চয়ই দেখছেন। সাপকে যেভাবে পিটানোর পরে শুধু মাথাটা মাঝে মধ্যে একটু ডরে কিংবা ল্যাসটা হয়, বাকিটা নিথর পড়ে থাকে, অনেকটা আমার অবস্থা ছিল এরকম। এরপরে দীর্ঘ 6 মাস পরে যখন একটু একটু করে হাঁটতে শুরু করতেন, পা কাঁপে, দাঁড়াইতে পারি না। বাট এর যে ইফেক্ট এখনও বয়ে বেড়াচ্ছি, সেটা ডাক্তার তখনও বলছে এটা বাকি জীবন বয়ে বেড়াইতে হবে। আপনার খুব বেশি এনার্জি পাই না, পায়ের বিভিন্ন, যখন হাঁটছি স্বাভাবিক সুস্থ মানুষ, হুট করে মনে হয় যে আমার পায়ের এখান থেকে এটা গরম লোহার শিকটি ঢুকাই দিচ্ছে, এটা এই দিক দিয়ে ওই দিকে বের হয়ে যাচ্ছে, ঢুকে দাঁড়ায় যেতে হয়। হঠাৎ করে হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়, একেবারে ড্যামেজ হয়ে গেছে, মানে এত পরিমাণ গেছে ওগুলো আর কাজ করবে না। ডে বাই ডে যত বয়স হবে এগুলো অকার্যকর হবে, আপনার পা ঝিমঝিম করে, বাম পা ম্যাক্সিমাম বাম পাটা খুব বেশি ইনজুরি,
ঝিমঝিম করে, পায়ের নিচের দিকে বিভিন্ন আঙ্গুলে ফিলিংস কম, এটা বুঝি ফিল করি চলতে গেলে পায়। সোজা কথা হচ্ছে যে একটা নিজেকে নিজে, একটা অর্ধমৃত মানুষকে নিজেই বয়ে চলছি। 2014 সালের ঘটনা, নিশ্চয়ই নিজেই মামলার আসামি হয়েছেন, মামলা আসামি হয়েছি, মারও খেলেন, আসামিও হলেন। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে কি আপনি এই ঘটনার এগেইনস্টে মামলা করেছেন? এই ঘটনার এগেইনস্টে মামলা করার বিচার হওয়া উচিত, বিচার হওয়া উচিত, বিচার তো হবেই সন্দেহাতীতভাবে। তো আমার মামলা করার জন্য যে এভিডেন্সগুলো আমার দরকার, আমার তো প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট ছিল, সরকারি হাসপাতালে যে 1 ঘন্টা ছিল, ওই ডকুমেন্টের জন্য আমি ফেনী হাসপাতালের ম্যানেজমেন্টের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছি। লয়ার বক্তব্য হচ্ছে সরকারি হাসপাতালের যে স্লিপটা, ওইটা যদি হয় তাহলে আমাদের মামলাটা খুব শক্তিশালী হবে। আমি সমস্ত ডকুমেন্ট ওদেরকে দিয়ে রাখছি। কিন্তু ফ্যাসিবাদের যে প্রশাসন, তারা তো নিশ্চয়ই আপনার ফেভারে ওই কাগজ ছিল না। এখনকার প্রশাসন থেকে যদি নিতে পারি, আমি সেই চেষ্টা যোগাযোগ করে যাচ্ছি। এই ধরনের দুষ্কৃতিকারীদের যদি বিচার না হয়, তাহলে তো বাংলাদেশের রাজনীতিতে এই কলঙ্ক থেকে যাবে। কলঙ্ক তো মোচন হওয়া জরুরি। বিচার তো হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এদের যারা আমার গোটের সাথে জড়িত ছিল বা অপরাপর সকল অপকর্মের সাথে ছিল, এদের প্রত্যেকে বিশেষ করে ফেনীতে আপনি জানেন 4 আগস্ট একটা নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল। বাংলাদেশে যতগুলো হত্যাযজ্ঞ হয়েছে তার ভিতরে একদিনে একসাথে এক স্পটে এক ঘটনায় এত বড় হত্যাযজ্ঞ কোথাও হয় নাই। এটা ফুটেজগুলো নিশ্চয়ই দেখেছেন। এটা খুব ভারী অস্ত্র, যেটা জনশ্রুতি আছে M16 রাইফেল দিয়ে একটা একটা করে গুলি করছে, দেখা যাচ্ছে লাশ পড়ছে, আত্মচিৎকার মানুষের ফেনীর মহিফালে। ওই ঘটনায় ফেনীর কম বেশি আমার জানা মধ্যে সকল ক্রিমিনালরা এটার অন্তর্ভুক্ত হয়েছে। এগুলা অনেক আসামি গ্রেপ্তার হয়েছে, 164 হয়েছে। একটি বড় রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন, আপনি নিজেই একজন ভিকটিম। এবং আজকে আমাদের আরেক বোন তার স্বামী হারানোর যে নির্মম বর্ণনা দিলেন, যে রাজনীতিই করেন না, একেবারে নিপাট একজন ব্যবসায়ী মানুষ, এবং কাকতালীয়ভাবে শাহনাজ পারভীন আপনার এলাকারই ছোট বোন। হ্যাঁ, তো তিনি যে ঢাকা মেডিকেল কলেজের বর্ণনা দিয়েছিলেন, যে মানুষের রক্তে হাসপাতালের বারান্দা, ঢাকা মেডিকেলের বারান্দা সেদিন পিচ্ছিল হয়ে গিয়েছিল। তো এরকম যারা করেছে তাদের আসলে তো বিচার নিশ্চিত করা যদি এই নতুন বাংলাদেশে, পরিবর্তিত বাংলাদেশে যদি না করা যায়, সেটি আসলে আমাদের জন্য হবে লজ্জা, দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্য তো অন্য হিসেব, কিন্তু সেটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার হবে। আপনি কি মনে করেন এদের কেমন বিচার হওয়া উচিত? আমি এই প্রসঙ্গ নিয়ে আপনাকে একটি কথা, আমার অভিজ্ঞতা দিয়ে এটা শেয়ার করবো। উনি ওনার পরিবার দেখেছেন, আপনার চোখে জল এসেছে, আমার চোখেও পানি আসছে, এটাই বাস্তবতা ছিল। আমার এলাকায় একটা ছেলে গুলি করে মেরে ফেলছে, গোলাম সরোয়ার যুবদল করত। এখনও তার ছবি প্রতি বছরই বেশি ওঠে, এখানে ওখানে ওখানে ছিদ্র করা রাইফেল ঝাঁঝরা করে ফেলছে। সর্বশেষ কিছুদিন আগে আপনাদের একটা যুবদলের ছেলে নূর ইসলাম পঙ্গুতে চিকিৎসা করার জন্য জিওরান ফাউন্ডেশনের সাথে ইনভলভ ছিল। তার 2 পা এখানে ভেঙে, আমি ওটিতে ঢুকছি, পরে ইসলামিক হাসপাতালে চিকিৎসা করছি। এখানে ঢুকার পরে ডাক্তার আমাকে যখন খুলে দেখাইলো, আমার হাতটা যেভাবে নড়ে, এই জায়গাটা এইভাবে নড়ে, এটা এভাবে নড়ে, তার 2 4 হাত পা সব ভেঙে ফেলছে। ওটিতে ঢুকে নিজের চোখে দেখেছি তার পরিস্থিতি কী ছিল। পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন পড়েছিল, ওরা ব্যান্ডেজ করে রাখছে, বলে যে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। পরে এখানে আনার পরে ডাক্তার বলে যদি আর 2-1 দিন থাকতো পায়ে পছন্দ হতো, পা কেটে ফেলতে হতো। তো তখনকার ফ্যাসিস্টদের যে এটা চেইন ছিল, প্রশাসন মারবে, ধরবে, বিচার পাবেন না, আসামি হবেন, চিকিৎসার জন্য যাবেন, চিকিৎসা দিবে না, না দিয়ে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। এই টোটাল একটা চেইন কিন্তু একসাথে কাজ করছে। এদের বিচার, এদের নির্মমতার যে মাত্রা ছিল, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে যত ফ্যাসিস্ট আসছে এর ভিতরে এরা বোধহয় সকল মাত্রাকে ছেড়ে গেছে, জঘন্যতম ছিল। তাই এদের বিচারটাও আমি সেভাবেই আশা করি যে পৃথিবীতে এই পর্যন্ত সকল অপকর্মের যেসব দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, সকল দৃষ্টান্তকে ছাড়িয়ে গিয়ে এটা একটা দৃষ্টান্ত হবে। বর্তমান প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা যদি বিচার আওতায় আনতে না পারে, এরা আবার কিন্তু ঘুরে দাঁড়াবে না। এখানে বিপ্লব ভাই, সামাজিকতা বা নানান ধরনের হিসেব নিকেশ বা সম্প্রীতির হিসেব করেও যদি তাদেরকে কোনোভাবে এক্সকিউজ করা হয়, সেটি কি আমাদের জন্য সুফল বয়ে আনবে কিনা? এটা ভুল সিদ্ধান্ত হবে জাতির জন্য। আমি মাঝে মধ্যে আমার বক্তব্যে সভা সমাবেশেও বলি, গ্রামে একটা কথা আছে, সাপের পিঠে বাড়ি দিয়ে ছেড়ে দিলে ধ্বংসন খেতে হয়। এটা প্রচলিত কথা যে সাপের পিঠে বাড়ি দেওয়ার পরে তাকে ধরে মারতে হবে। এই পতিত পলায়নকারী স্বৈরাচার, এই ফ্যাসিস্ট বাড়ি খাওয়া সাপ মরে নাই, কিন্তু কেউ পালিয়ে গেছে, কেউ আড়ালে আড্ডালে আছে, কেউ জেলে আছে। তাদের প্রত্যেকের যদি শাস্তি নিশ্চিত করে যদি আমরা বেরোতে না পারি,
তাহলে শুধু ব্যক্তি নয়, দল নয়, সারা রাষ্ট্রকে তাদের ধ্বংসের জন্য পাল্টা প্রস্তুত থাকতে সবর হবে। খেতে হবে গোটা জাতিকে। হ্যাঁ। ধন্যবাদ বিপ্লব ভাই, আপনার কাছ থেকে সময় থাকলে আবারও ফিরবো, আমাদের অনুষ্ঠানের সময় স্বল্পতা আছে। আপা, আপনার কাছ থেকে আবারও একটু শুনতে চাচ্ছি, আপনি বিধবা হয়েছেন, শিশু পুত্রকে নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। যুদ্ধটা কি একার চালাতে হচ্ছে? যুদ্ধ করতে গিয়ে কি হাঁপিয়ে উঠছেন? সমাজের মানুষগুলো, এই রাষ্ট্র আপনার পাশে কি দাঁড়িয়েছে? আপনি কি সেই সম্মানটুকু পাচ্ছেন? সামাজিকভাবে আমি অপদস্থ। শুধুমাত্র জুলাই ফাউন্ডেশন থেকে আমাদেরকে হচ্ছে গিয়ে কিছু টাকা অনুদান দিয়েছিল, সেই টাকাটা আমি আমার শাশুড়ি মিলে পেয়েছি। হ্যাঁ, এতটুকুই। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু আপনার সন্তান জি, যে ছেলে, জি, তার ভবিষ্যৎ কি? সে তো এখনো শিশু, সে পৃথিবীটা বোঝে না। বোঝে না, তার বাবা যে শহীদ হয়েছে সেটাও সে বোঝে সবটুকুও না। সে বোঝে না। না, এখন শুধু সেটা জানে সে তার বাবা মৃত, তার বাবা মরে গেছে, তার বাবা আর ফিরে আসবে না। ওর বাবাও আপনি, মাও মাও আপনি, আমি। সবটাই আপনাকে মানে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করতে গিয়ে কি এরই মধ্যে হাঁপিয়ে উঠেছেন কিনা? অবশ্যই হাঁপিয়ে উঠেছি, কারণ আমি এখন পর্যন্ত, আমি তো প্রথমেই বলেছি যে আমি এখনো 19শে জুলাই স্টে করছি। সেখান থেকে বের হয়ে ক্যালেন্ডারের এসে পাতা আর আগায়নি। আগায়নি, কিন্তু সময় চলে যাচ্ছে, অলমোস্ট 9 মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনো সেই 19শে জুলাই স্টে করছি। তারপরে আমার ছেলেটা, প্রথম দিকে তো আমি পুরো পাগলের মতো ছিলাম, আমার কোনো সেন্স ছিল না, কোথায় আছে আমি, আমার সংসার কোথায়, আমার ছেলে কোথায়, আমি কোথায়, এগুলো আমি বলতে পারতাম না। তারপরে যাই হোক, এখন সবাই আমাকে বলছে তুমি ব্যাক করো, তুমি ব্যাক না করলে তোমার ছেলেকে কে দেখবে। আমার বাবা, আমার মা আমাকে বলতেছে তুমি ব্যাক করো, তাহলে তোমার ছেলেটা তো ভেসে যাবে, তোমার ছেলের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। ধন্যবাদ শাহনাজ পারভীন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বিপ্লব ভাই, আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকবার কারণে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় মশিউর রহমান বিপ্লবের উপর, অথচ রাজনীতি করা তার সাংবিধানিক অধিকার। তবে হাসিনার কাছে এই সাংবিধানিক অধিকারের কোনো মূল্যই ছিল না। অপরদিকে জুলাই আন্দোলনের শহীদ আব্দুল ওয়াদুদের স্ত্রী শাহনাজ পারভীন পড়েছেন বিপাকে। অভিভাবকহীন সংসার টেনে নেওয়া যে কতটা কষ্টের, তার পুরোটাই অনুধাবন করতে পারছেন। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে হাসিনার বিচারের মধ্য দিয়ে নিপীড়নের শিকার রাজনীতিক মশিউর রহমান বিপ্লব ও শহীদ আব্দুল ওয়াদুদের পরিবার সান্ত্বনা খুঁজে পাবেন। সেই সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দায় শোধের সুযোগ পাবে রাষ্ট্র। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipiranersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।